নমস্কার। টিভির বিখ্যাত বিশ্লেষক এবং স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় ভোটের পরে এই 1.5 মাসের মধ্যেই নাকি ভোট নিয়ে চূড়ান্ত বিশ্লেষণ করে একটা বই লিখে ফেলেছেন, ইয়া গাবদা মতো। এবং বই লিখেই শুধু ক্ষান্ত দেননি, সেটা ছাপাও হয়ে গেছে। এবং তারপর তিনি হাসি হাসি মুখ করে সোজা চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে বইটা দিতে। তো মুখ্যমন্ত্রীও নিয়েছেন দেখলাম, তার ছবিও আছে, ছবিটা আপনাদের দেখাচ্ছি। তো এই ছবিতে আশ্চর্যের কিছু নেই, সেটা বিষয়ও না। তো আশ্চর্যের কিছু নেই, কারণ এখন তো সবই সম্ভব, সবই হয়ে চলেছে, সাক্ষাৎ অমৃতকাল। এখন যা দেখতে পাচ্ছি, আইনের পথে চলেছে, বুলডোজারের পথে, মানে অনেক স্থগিতাদেশ জারি হচ্ছে, বুলডোজারও ভেঙে দিচ্ছে। আদালতের মতো কড়া পর্যবেক্ষণ দিচ্ছে, আর ওদিকে কোমরে দড়ি দিয়ে হাঁটানো হচ্ছে লোকজনকে, সেও নিজের পথে হচ্ছে। তো কলকাতার মিড ডে মিলে ডিম থাকছে না, কিন্তু ডিম থাকছে ছোঁড়ার কাজে। লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী মোটামুটি হাওয়া। অন্নপূর্ণা আর আয়ুষ্মান কে পাবেন, কবে পাবেন, তা কিন্তু কেউ জানে না। তো এই হচ্ছে সেই সময় যখন বিখ্যাত বিপ্লবীরা শ্রমিকবাবুর থানে গিয়েও হত্যে দিচ্ছেন, বাম কবিরা অটল বিহারী বাজপেয়ীর কবিতায় মুগ্ধ হয়ে যাচ্ছেন, সায়নী ঘোষ সাদা শাড়ি ছেড়ে দিয়ে সেই পুরনো টি শার্টে ফিরে যাচ্ছেন, আবার মুখও ডাকছেন মাঝে মাঝে। এবার চাকরি হারিয়ে, তার সঞ্চালনা না কি একটা করতেন টিভি শো, সেই চাকরি হারিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন আর বানায় থাকতে যোগ্যতা লাগে। তো রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা এপিসোড করা দরকার, সেটা পরে হয়তো সময় পেলে করব। তো কথা হচ্ছে এখানে যে এই যখন বাজার বা অমৃতকাল যাই বলুন, সেখানে একজন প্যানেলভুক্ত চ্যানেলজীবী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, হাসি হাসি মুখে ছবি তুলবেন, এতে আশ্চর্য হবার কিছু নেই। এখন তুলবেন না তো কবে তুলবেন? তো তিনি তো আর জার্সি বদলাননি, মনে প্রাণে যে দলে ছিলেন সব সময় মুখ ফুটে বলতে পারেননি, তো সেই দল তো আর বদলাননি, যেখানে আছেন তাতেই আছেন। ফলে এখন তুলবেন না তো কবে তুলবেন? তাহলে খবরটা কি? এটা নিয়ে অনুষ্ঠান করছি কেন? কারণ প্রথমত হচ্ছে একটা প্রশ্ন আমার মনে জেগেছে, সেটা কি না, সেটা হলো এই গাবদা বইটা উনি লিখলেন কখন? এই 1.5 মাসের মধ্যে। তো কথাবার্তার যা নমুনা, আমি নিয়মিত টিভি চ্যানেল দেখি না, মাঝে মধ্যে টুকটাক শুনি। তো কথাবার্তার যা নমুনা, আমাদের পাড়ার চায়ের দোকানে ওর থেকে অনেক গুরুগম্ভীর জ্ঞানগর্ভ আলোচনা হয়ে থাকে, একই মানের বা সম্ভবত একটু উচ্চমানেরই হবে। তো তাই সেখানে যারা থাকেন তার থেকে ওনার মান যখন একটু নিচে, ফলে সেই জ্ঞানগম্যি দিয়ে তো 1.5 মাসে এত অক্ষর প্রসব করতে পারার কথা না। আমার ভুল হতে পারে, কিন্তু এটা আমার ধারণা, সেই জন্যেই প্রশ্নাকারে রাখছি। তো যারা পড়বেন তাদের কাছে অনুরোধ যে জানাবেন যে পুরো বইটাই কি জিনিসপত্রে ভর্তি, কপি পেস্ট, নাকি ভিতরে কিছু সাদা পাতা আছে, নাকি ছবি দিয়ে ভর্তি করা আছে, একটু জানালে আমি কৃতার্থ হই। তো প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু কিনতে কাউকে উদ্বুদ্ধ করছি না, রেকমেন্ডও করছি না। ফলে কিনে যদি পস্তান তাহলে আমাকে গালাগাল দেবেন না। আমি শুধু বলতে চাই, যদি কেনেন এবং যদি দেখেন তাহলে আমাকে একটু জানাবেন। তো এই প্রশ্নটা কয়েকজন বন্ধুবান্ধবকে করাতে কেউ কেউ আবার বললেন যে এটা কিন্তু এআই দিয়েও লেখা হতে পারে। কিন্তু সেটাতেও আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এআই এর যে জ্ঞান ভদ্রলোকের, সেটারও কিছুটা অংশ, গ্লিম্পস যাকে বলে ইংরেজিতে, সেটা আমি দেখেছি। যাদের মনে আছে তো ভালো, যাদের মনে নেই একটু মনে করিয়ে দিই। হুমায়ুন কবিরের, যিনি 2টো আসনে জিতেছেন এবার, ভোটের আগে তার একটা ভিডিও বেরিয়েছিল বাজারে, একটা ফাঁস হয়েছিল বলা যেতে পারে। তো উনি প্রথমে বলেছিলেন যে ভিডিওটা ওর নয়, পরে বলেন যে ভিডিওটা ওরই, কিন্তু ওটা একটু ছেটে দেওয়া হয়েছে, আসলে ভিডিওটা অনেক লম্বা ছিল। তো কথা হচ্ছে ওনাকে নিয়ে না, এই ভদ্রলোক মানে বিশ্বনাথবাবুকে আমি তখন টিভিতে দেখি যে হুমায়ুনের ভিডিও নিয়ে আলোচনা করছেন, তখন তিনি মাইকের সামনে প্রচণ্ড জোর দিয়ে বললেন ওটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে বানানো। ইন্টেলিজেন্টই বলেছিলেন, তো বিশেষণ আর বিশেষ্য গুলিয়ে ফেলেছিলেন কিনা, নাকি এআই এর পুরো কথাটা জানেন না, সে আমি বলতে পারবো না। তো একটা জিনিস আমি জানি যে টিএনএনে দেখবেন যে নানা বিষয়ে নানা রকম বিশেষজ্ঞদের ডাকা হয়। তো ওনারা যে চ্যানেলে যান সেখানে এসবের বালাই নেই। ফলে উনি যখন দরকার হয় তখনই গো অ্যাজ ইউ লাইকের মতো নানা রকম পোশাক পরে নেন। যখন যুদ্ধ হয় তখন সমর বিশেষজ্ঞ, যখন ভোট আসে তখন সেফোলজিস্ট, যখন বিদেশে গোলমাল হয় তখন পররাষ্ট্র বিশারদ। তো সব কটাতেই আমি দেখেছি নিদারুণ একই রকম জ্ঞানগম্যী। আর সেদিন হয়েছিলেন এআই বিশেষজ্ঞ। তো বাকিগুলোর কথা তো এখানে প্রাসঙ্গিক নয়, ভোটটার কথা প্রাসঙ্গিক যেহেতু বই লিখেছেন। কিন্তু কথা হচ্ছিল এআই নিয়ে উনি লিখেছেন কিনা এই নিয়েও আমার যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে।
তো এটা নিয়েও কেউ যদি সন্দেহ নিরসন করতে পারেন তাহলে খুব ভালো হয়। কিন্তু কথা হলো, এটা হলো খবরের প্রথম অংশ, শুধু এইটুকুর জন্যই অনুষ্ঠানটা করছি না। কথা হলো যে এই খবরটা বাজারে আসার পর যে উনি বই লিখে ফেলেছেন এবং বই লিখে মুখ্যমন্ত্রীর কাছে চলে গিয়ে হাসি হাসি মুখ করে সেটা দিয়ে এসেছেন, হাসে কি মুখ। তো সেই খবরটা বাজারে রটার পর সকলের সঙ্গে নির্ঘাত বিজেপির রাজ্য সভাপতির কানেও গিয়েছিল। তিনি একটা বক্তৃতা দিতে গিয়ে দেখলাম তাতে একটা প্রতিক্রিয়া দিয়েছেন বলে আমার ধারণা, নাম ধাম করেননি। তো সে কথায় পরে আসবো, আগে কি বলেছেন দেখুন। কিছু মানুষ নেমে পড়েছেন ময়দানে পাপ ধোলাবার জন্য। 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে। এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথা বলতে পারেন। তো আগেই যেটা বললাম যে এটা যে ওকে নিয়েই বলা, অর্থাৎ বিশ্বনাথ বাবুকে নিয়ে, নাম করে তো শ্রমিক ভট্টাচার্য বলেননি। তো পুরোটাই আমার আন্দাজ, প্রেক্ষিত থেকে যেরকম আন্দাজ করা যায় এটা ঘটলো তারপরে ওটা হলো, এর থেকে আমরা আন্দাজ করি অনেক সময় যে কার্যকারণ একটা সম্পর্ক আছে। সবই তো আর কাকটা উড়লো তালটা পড়লো এরকম নয়, হতেও পারে। তো এক্ষেত্রে একটা যৌক্তিক আন্দাজ আছে, আন্দাজটা ধরে নিচ্ছে ঠিকই। এবং যদি আমার আন্দাজ ঠিক হয় তাহলেও একটা প্রশ্ন থেকে যায়। তাহলে যদি আমার আন্দাজ ঠিক হয় তাহলে কেসটা কি হলো একবার ভেবে দেখুন। যে মানে আমি এত লেবার দিলাম কোনো ক্রমে একটা বই পর্যন্ত বার করে ফেললাম, তাতে কি বস্তু আছে সেটা বড় কথা নয়, কিন্তু সাইজে এত মোটা, ভিতরে কিছু কাগজপত্র তো আছেই, ছাপতেও পয়সা লাগে, প্রকাশকের এফোর্ট গেছে, অনেক কিছু গেছে। তারপরে যার জন্যে এত কিছু করলাম সেই বলে চোর, সেই এখন ব্যঙ্গ করে বলছে রবীন্দ্রনাথের মতো প্রতিভা, ওরে বাবা একটা মোটা বই লিখে ফেলেছেন। এটা কি উৎসাহ, নাকি অতি উৎসাহ, নাকি বিজেপির দিকে ধাবিত হবার প্রচেষ্টা? মানে এইভাবে যদি প্রকাশ্যে কারো গোপন রহস্য ফাঁস করে দেওয়া হয়, সে তো একদম প্রকাশ্যে মানহানি করে দেওয়ার সামিল। তো এইটা দেখে আমার ভদ্রলোকের জন্য ভারী কষ্ট হলো, শুধু ভদ্রলোকের জন্য না, আজ তো গদি মিডিয়ার জন্য। তো গদি মিডিয়ার অবস্থাটা একবার ভাবুন। একে তো সেখানে মানে শুম্ভ নিশম্ভ বিবাদ চলছে, আদি এবং নব্বর, গোটা বিজেপি জুড়েই চলছে, তো গদি মিডিয়াতে চলছে তো বটেই। তো আদি মিডিয়ার যে রিপাবলিকানরা আছেন তারা আবার এদেরকে বলেন এরা হচ্ছেন মিনমিনে মিডিয়া, মানে আগে জোর গলায় সরাসরি বিজেপির পক্ষে বলার সাহস ছিল না, মিনমিন করতেন। তো একেবারে যে ওরা দুধ চাই তা বলতেন না, কিন্তু বলতেন মিনমিন করছে, মানে সাহস নেই, মেরুদণ্ড নেই। তো নিজেদেরকে তারা বললেন আবার আদি। কেন বলেন? কারণ তারাই অনেক আগে থেকে বুক ফুলিয়ে সমস্ত বিপদ আপদ রুখে দিয়ে সমর্থন করে আসছেন বর্তমান শাসক দলকে। এবং এও শোনা যায় যে তার পুরস্কার স্বরূপ অনেকে অনেক কিছু পেয়েছেন, যারা বুক চিতিয়ে বিপদের সামনে দাঁড়িয়েছেন, আর ওখানে সাংবাদিক নাম দিয়ে নানা জিনিস নিয়ে চেঁচিয়ে কথাবার্তা বলেছেন। তো সেইটা কি চেঁচানো, গলার জোর যে কি ভয়ঙ্কর লাগে এ তো অকল্পনীয়। তো ওনারা কেউ বিধানসভায় গেছেন, তো আমার তো ধারণা বিধানসভায় না গেলেও হতো, নিজেদের স্টুডিও থেকে চেঁচিয়ে কথা বললে নির্ঘাত বিধানসভায় শোনা যায়। তো কথাটা সেটা নয়, কথা হচ্ছে যে বিধানসভায় গেছেন, কি করে গেছেন, টিকিট পেয়েছিলেন। তো শোনা যায় যে ওখানে সাংবাদিক নামধারী হতে পারলে সেটা নাকি উন্নতির ধাপ, উন্নতির পরবর্তী ধাপটা হচ্ছে বিধায়ক হবার টিকিট। ফলে এই কথাগুলো একদমই ভুল নয় যে ওরা আদি এবং ওদের গলার জোর বেশি এবং ওরা বুক ফুলিয়ে চিরকাল বলে এসেছেন। উল্টো দিকে এরা ছিলেন মিনমিনে, এবং মিনমিনে থাকার সমস্যা হচ্ছে যে এরা ততটা বিশ্বাসযোগ্য তো নন। ফলে এই মিনমিনে হয়ে এদের আবার ওদের সঙ্গে কম্পিটিশান, এবং সেই কম্পিটিশান বলা বাহুল্য ভীষণ ভীষণ কঠিন। মানে এখন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হচ্ছে তার মতোই কঠিন। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় একে তো পরীক্ষা দিয়ে পাস করার একটা তাড়া থাকে, দ্বিতীয়ত কোয়েশ্চেন পেপার ফার্স্ট ক্লাস হয়ে যায়, সেইটা কোথা থেকে কিনতে পাওয়া যায়, কীভাবে ঘুরপথে যাওয়া যাবে, এই নিয়েও অনেকের অনেক রকম চাপ থাকে। ফলে সেখানে যেরকম চাপ এখানেও সেরকম চাপ, যে কি করে, মানে এর তো কোনো সেট প্রশ্নপত্র নেই, কোন ঘুরপথ দিয়ে গেলে কোথা থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র উদ্ধার হলে ওই রিপাবলিকানদের বিট দিয়ে আমরা উপরে উঠে যেতে পারবো, এরকম একটা প্রতিযোগিতা চলে।
তো তার জন্য প্রতিযোগিতায় জিততে গেলে নানা পথ নিতে হবে এবং নানা পথ নিয়ে গায়ে ঘেঁষার চেষ্টা করতে হবে। এবং বিপদটা হলো গায়ে ঘেঁষাটা যদি ফাঁস হয়ে যায় তাহলেই কিন্তু ওরা প্যাঁক দেবেন, এমনকি ফাঁস না হলে প্রয়োজনে ফাঁস করে প্যাঁক দেবেন যে ওরে বাবা কী উৎসাহ, অতি উৎসাহ, গায়ে ঘেঁষার চেষ্টা করছে, ছ্যা 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 কী জিনিস এরা। তো এই যদি অবস্থা হয় তো গদি মিডিয়া বা এখন যাদের ডিম মিডিয়া বলি, তো গদি মিডিয়ার থেকে ডিম মিডিয়ার অবস্থা খুবই বেশি খারাপ, সেটা তো পরে আসছি। কিন্তু এই অবস্থাটা হলে ওনাদের যে কী করুণ অবস্থা ভাবা খুব মুশকিল। তো আমি শ্রমিক ভট্টাচার্যের রাজনীতির বিরোধী, নতুন কিছু নয়। তো বক্তব্য শুনেছি ওনার, আদর্শগতভাবে উনি যা বলেন তার সত্যি সত্যি কথা বলতে কি আমি বিরোধী, ভীষণভাবে বিরোধী। কিছু কিছু জায়গায় হয়তো একমত হতেও পারি। উনি পুরনো ভারতবর্ষের যে সমস্ত গৌরবের কথা বলেন তো সেগুলো সত্যি কথা, সেগুলো নিয়ে আমরা ইতিপূর্বে প্রচার করিনি। বাইনোমিয়াল ইকুয়েশনের কথা বলছিলেন সেদিন শুনলাম, তো সে কথা ঠিক। কিন্তু কথাটা হচ্ছে যে ওনার রাজনীতির আমি বিরোধী। তো রাজনীতির ভয়ানক বিরোধী হওয়ার পরেও এই বক্তব্যটার জন্য সত্যি কথা বলতে কি সেলাম না জানিয়ে পাচ্ছি না। তো কথা খুব পরিষ্কার, হিন্দুত্ববাদী দলই যদি করতে হয়, তার যদি একটা আদর্শ থাকে, আমি সেই আদর্শটার বিরোধী। কিন্তু কথা হলো সেই আদর্শ যদি থাকে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এই জীবদের নিয়ে করবেন কি? মানে ধান্দাবাজ হলে দলে ঢুকিয়ে নিয়ে রাজ্যপাট চালানো যায় ঠিকই, কিন্তু যেটা যে উদ্দেশ্যে তারা রাজ্যপাট চালাচ্ছেন তো সেটা তো গোল্লায় যাবে। এর চেয়ে সৎ বিরোধিতা অনেক ভালো। মানে ধরুন একটু সৎ বিরোধীকে যদি আপনি, সে আদর্শগতভাবে আপনার বিরোধিতা করছে, কিন্তু একটা যদি ভালো কাজ করেন আপনি, সে যদি বলে কাজটা ভালো, সে তার সঙ্গে থাকবে। এই ধরুন যদি জনস্বাস্থ্য নিয়ে একটা ভালো কাজ হয়, এরা যদি উচ্ছেদ না করে গরিব মানুষের জন্য কিছু একটা বিকল্প ব্যবস্থার চেষ্টা করেন, তাতে অনেকেই হাত বাড়াবেন যারা রাজনৈতিকভাবে বিরোধী এবং নিঃস্বার্থভাবে বাড়াবেন, তার মধ্যে অনেক ভালো জিনিস থাকবে। কিন্তু এই যারা সবসময় গায়ে ঘেঁষার চেষ্টা করছেন তাদের দিয়ে কিন্তু ফাদর্শ এসব হওয়া সম্ভব না, ওরা গায়ে ঘেঁষারই চেষ্টা করবেন। তো আদর্শর কথা বলছি, এটাও বলে রাখা ভালো, বিজেপির আদর্শ যা ছিল ইতিমধ্যেই গোল্লায় গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আদর্শটারও আমি বিরোধী, কিন্তু গোল্লায় গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। গোল্লায় না গেলে এই ডিম ছড়া অভ্যাস হতো না, আইন নিজের হাতে তোলার অভ্যাস হতো না, এবং অন্য দল থেকে ভাঙিয়ে এনে বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টাও চলতো না। তো সেটা যখন চলছে বোঝা যাচ্ছে যে আদর্শটা গোল্লায় গেছে। তো এটা একটা সংকটও বটে ওদের কাছে, যে ওদের তো কর্মী টর্মী কিছু নেই, কী মন্ত্র বলে নির্বাচনটা জিতেছেন ওনারাই জানেন, কিন্তু তার ফলে কর্মী কোথাও নেই, অন্য দলের কর্মী নিয়ে কাজ চালাতে হবে, এটা ওদের সংকটও বটে। কিন্তু সে অন্য প্রসঙ্গ, আজকের বিষয় না। তো আজকের বিষয় হলো শ্রমিক ভট্টাচার্যকে নমস্কার। কেন নমস্কার? না, গদি মিডিয়ারও একটা মান আছে। মানে মান বলতে কি, ওই যে বললাম তারা ধারাবাহিকভাবে বুক ঠুকে লড়ে গেছে, সেই তো অত ভুলভাল খবর দিয়ে হোক, বুক ঠোকাটাতে কোনো, বুক ঠুকে যে বলে গেছে এ নিয়ে কোনো ত্রুটি ছিল না। কিন্তু এই যে ডিম মিডিয়া, এদের মান বলে কিছু নেই, মান ইজ্জত বলেও কিছু নেই। মানের তো দুটো শব্দ, দুটো অর্থ আছে বাংলায়, দুটোই নেই। তো এরা একদম যারা ক্ষমতায় আছে যে কোনো মূল্যে তাদের পায়ে পড়ে যাব তার জন্য সদা প্রস্তুত। ফলে খুব স্পষ্ট কথা যে ষাঁড়ের গোবরও কখনো কখনো কোনো কাজে লাগে, এরা না। তো যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষই এটা বুঝবেন। তো শ্রমিক ভট্টাচার্য সেটা বুঝেছেন, তার রাজনৈতিক আদর্শের আমি বিরোধী, কিন্তু কাণ্ডজ্ঞানটা যে আছে এটাকে নমস্কার। এবং কথা হলো যে উনি ওটা বুঝেছেন এবং সেই অনুযায়ী চাটনও দিয়েছেন। তবে চাটনকে এই মহান বিশেষজ্ঞ কী করবেন সে নিয়ে একটা কৌতূহল আপনাদের মনে থাকতে পারে। উনি কি বলবেন ধুর আমাকে অপমান করেছে, এত অপমান আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না? আমি বলতে পারবো না কি করবেন, তবে সম্ভাবনার কথা যদি জিজ্ঞাসা করেন বলবো এরকম হবার সম্ভাবনা কম। কারণ বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি যারা ফেক ভিডিওর দেখিয়ে সেটাকে খবর বলে চালায় এবং তারপরে এক বিন্দুও ভুল স্বীকার করে না, বরং তারপর বলে সোশ্যাল মিডিয়ায় আমরা ট্রোল হচ্ছি বলে কান্নাকাটি করে। তারা এসব খুচরো জিনিসে ভাবে না। তো ওদের যে তথাকথিত বিশেষজ্ঞরা, যারা ঝালমুড়ি থেকে যুদ্ধ পর্যন্ত সবেরই বিশেষজ্ঞ, এআইকে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বলেন, তো তাদের হাবভাবও এরকম যে একবার স্টুডিওয় ঢুকে পড়েছি, হাতের কাছে মধ্যবিত্ত দর্শক পেয়েছি, যা বলবো মুড়ি তেলে ভাজার মতো গপ গপ করে গিলবে, যেমন কপ করে গিলে নেয় পুকুরের কাতলা টোপ দেখলেই। তো ওনাদের হাবভাবটা এরকম দর্শক সম্পর্কে। ফলে ওনারা যেমন কিছু করবেন তা নয়, শুধরে নেবেন তাও না, গদি মিডিয়া তো শুধরবেই না, ডিম মিডিয়াও শুধরবে না, এরা আরও খারাপ। তো ফলে আপনাকেই মানে দর্শক যারা আছেন, যারা আদৌ দেখেন কিনা জানি না, ওদের তো ভিউয়ারশিপ হু করে কমছে,
তাদেরই ঠিক করতে হবে জ্ঞানগর্ব বাণী আদৌ শুনবেন কিনা, আদৌ ডিম মিডিয়া শুনবেন কিনা। আপনাকে সমানে বোকা বানিয়ে যাওয়া হবে, নেহাতি গামবাট ভেবে যা খুশি গছানো হবে, তিমি মাছ দিচ্ছি বলে হাতে কেঁচো গুছিয়ে দেওয়া হবে, আর আপনি সোনা মুখ করে তাই গিলে নেবেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। ভেবে দেখুন। তা আমরাও ভাবি। আর একটা কথা বলি, অনেকেই আগের দিন দেখলাম কমপ্লেন করছেন যে আপনাকে অনেক দিন বাদে দেখলাম। তা নয় ব্যাপারটা, আমি রোজই ভিডিও করছি, কোনো ভিডিও আপনার কাছে পৌঁছচ্ছে, কোনো ভিডিও পৌঁছচ্ছে না। ফলে যদি দেখতে চান, যেটা আপনাকে করতে হবে, রোজ এসে চ্যানেলটা গুরুচণ্ডালী বলে সার্চ দিয়ে চ্যানেলটাকে দেখে যেতে হবে। সেটা অতি অবশ্যই করুন। আর যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুবান্ধবদের পাঠান। ওই দেখার ব্যাপারটা ইউটিউবের অ্যালগরিদম বা এআই যাই বলুন তার হাতে ছেড়ে দেবেন না। তো আজকে এইটুকুই। প্রত্যেক দিন যেমন ভিডিও করি সেইভাবেই নিয়মিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, কলেজ স্ট্রিটে আমাদের দোকানে আসবেন, যোগাযোগ রাখবেন। আমরা আশা করি সমস্যা হয়ে উঠতে পারবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।